শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। সম্প্রতি একটি খবর এবং বিভিন্ন ইস্যুতে সংগঠনের নেতাদের বিপরীতমুখী বক্তব্য বিবৃতি মানুষকে ভীষণ কৌতূহলী করে তুলেছে বিএনপি জামাতের বর্তমান সম্পর্ক নিয়ে। গুরুত্বপূর্ণ খবরটি হলো গাজীপুরে শফিকুল ইসলাম নামে একজন আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় যান জামাতের নেতাকর্মীরা। বিভিন্ন বিষয়ে বিএনপি ও জামাতের অবস্থান ও বক্তব্য বিবৃতির কিছু উদাহরণ তুলে ধরি। নির্বাচন প্রশ্নে জামাত বলছে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াকে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে তারপর নির্বাচন, আর বিএনপি চাইছে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে দ্রুত নির্বাচন, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। বিএনপি চাইছে সংবিধান অনুযায়ী আসন ভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন, আর জামাত চাইছে সংবিধান সংশোধন করে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে আসন বন্টন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামাতের বিরোধিতার বিষয়ে এই প্রথমবার জামাতের বিরুদ্ধে সরাসরি কথা বলছে বিএনপি। বিএনপির কোনো নেতা জামাত শিবিরকে রক কাটার দায়ে অভিযুক্ত করেছেন। এর উত্তরে ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা বলেছেন রক কাটা একটি অভিযোগ মাত্র, কিন্তু বিএনপির দখল ও চাঁদাবাজি হচ্ছে বাস্তব ঘটনা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় বিএনপি জামাতের দ্বৈরথ। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসুদ। আমাদের সঙ্গে রয়েছেন জনাব ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনকে বলা হতে পারে যে বিএনপি জামাতের কাউকে আনলে ভালো হতো, কিন্তু এমন দুজনকে আমরা এনেছি যারা হয়তো উপর থেকে দেখতে পারবেন যে মাঠে আসলে কেমন খেলা চলছে। যে অভিযোগটির কথা আমি শুরুতে আসলে বললাম যে গাজীপুরে আওয়ামী লীগের তৃণমূল নেতা শফিকুল ইসলাম বিএনপিতে যোগ না দেওয়ায় স্থানীয় বিএনপি লোকেরা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে এবং জামাত অবশ্য এই অভিযোগটা অস্বীকার করেছে। পত্রিকার খবর অনুযায়ী এই বিষয়ে জামাত ইসলামের গাজীপুরের এক গুরুত্বপূর্ণ নেতা বলেছেন গ্রেফতারকৃত ব্যক্তি 2018 সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং পরে তিনি ফরম পূরণ করে জামাতের রাজনীতির সাথে যুক্ত হন। এবং প্রশ্নটা আসলে এই জায়গাতে যে জামাত কি মনে করে যে 2018 সালের আগে আওয়ামী লীগ করার লোকেরা সৎ ও শান্তিপ্রিয় ছিল, আর সে সময় আওয়ামী লীগ থেকে লোক ভাগে জামাতে আনা কি খুব ভালো কাজ ছিল? কি বলবেন? এই প্রশ্নটি আমার মনে এসেছিল যে 18 সালের কি বলেছে যে 18 সালের পরে জয়েন করেছে, যখন আওয়ামী লীগ দুর্দান্ত প্রতাপশালী, সারা দেশ তারা নিয়ন্ত্রণ করছে। এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো লোক জামাতে যাবে এটি বিশ্বাস করতে কষ্ট হয়, যদি গিয়েও থাকে। কিন্তু তাকে তো আওয়ামী লীগ নেতা হিসেবে ধরেছে। তারা কিভাবে বলছে যে আমার মনে হয় শেষ পর্যন্ত তারা যে কাজটি করেছে সেটি জাস্টিফাই করার জন্য বলেছে তিনি জামাতে জয়েন করেছে। আসলে জামাতে জয়েন করার কোনো সুযোগ বা সম্ভাবনা আছে বলে তবে এখন তো নানা দলে আসলে মানুষ যুক্ত হচ্ছেন, জার্সি বদলের খেলা চলছে এখন। এর আগে যেরকম আমরা দেখেছি, এখন যেরকম প্রমাণ আমরা পাই যে আওয়ামী লীগে বা ছাত্রলীগে অন্যান্য দলের মানুষ ছদ্মবেশে লুকিয়েছিলেন, এখন তারা প্রকাশিত হচ্ছেন। এই সময়ে এসেও অন্যান্য দলের না, শুধু জামাতের শিবিরের অনেকে বলেছেন যে আমরা ছাত্রলীগের কি বলে যে তাদের শেল্টারে তারা ছিল, অনেকে কিন্তু এটা স্বীকার করেছে। তাদের একটা রাজনীতির কৌশল ছিল, অন্য কোনো বিএনপি কেউ কোনো ছাত্রলীগ করেছে এরকম কোনো প্রমাণ নাই। তবে আওয়ামী লীগের ছত্রছায়ায় মোটামুটি ছদ্মবেশে আছেন, নিজের পরিচয় গোপন করে, এমন উদাহরণ নিশ্চয়ই আমরা পাবো যদি তৃণমূলে আমরা খুঁজি। এই সময় এসে যারা আওয়ামী লীগের কোণঠাসা অবস্থায় আছেন, তারা যে অন্য দলের ছত্রছায়ায় যেতে চাইছেন না বা মোটামুটি একটা অন্য দল করতে চাইছেন না। আমি একজন বিএনপি নেতার ইন্টারভিউ নিচ্ছি, তিনি বলছিলেন এখন তো গাছের পাতা পর্যন্ত বিএনপি করে, যেটাই আমাদের সবচেয়ে ভয়ের জায়গা। এই বিষয়টি নিয়ে কি বলবেন রাজিকুজ্জামান রতন? ধন্যবাদ। একটা রাজনীতিতে সাংস্কৃতিক অধঃপতনের প্রশ্নটা আপনি তুলে ধরেছেন। রাজনীতি তো শুধু ক্ষমতা দখলের লড়াই নয়, রাজনীতি হচ্ছে মানুষের মনন জগতেও তার প্রভাব পড়ে। এই কারণে দেখবেন রাজনীতিতে এমন কিছু মানুষ থাকে, তারা বলেন আমি আর কিছু চাই না, আমার দলটা অন্তত ক্ষমতায় যাক, জনগণের একটু সেবা করুক। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো এই, ক্ষমতায় গিয়ে অনেকেই সেই জনতার কথাটাই ভুলে যান। এটা দেখতে দেখতে আমাদের দেশের দুই ধরনের প্রবণতা আছে। একটা কেউ বলেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বাস্তবে কথাটা ইতিহাসসম্মত নয়। লঙ্কায় যারা গিয়েছেন তারা সবাইকে রাবণ হয়ে গেছেন, রামও তো লঙ্কায় গিয়েছিলেন যুদ্ধ করার জন্য হোক আর যে কারণে হোক। তবে যে যায় সেই হয় না, নীতিটা রক্ষা করতে হয়। আর একটা কথা বলে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এর মতো খারাপ কথা নাই। রাজনীতিতে সবসময় একটা তো চূড়ান্ত কথা থাকতে হবে, আমি কি জনগণের পক্ষে থাকবো
না শোষকের পক্ষে থাকবো, আমি কি লুটপাটকারীর পক্ষে থাকবো না সাধারণ মানুষের পক্ষে থাকবো, আমি কি সাম্প্রদায়িকতার পক্ষে থাকবো নাকি গণতন্ত্রের পক্ষে থাকবো, আমি কি ফ্যাসিস্টের পক্ষে থাকবো না ডেমোক্রেসির জন্য ফাইট করব। এগুলো তো আমাকে অবশ্যই একটা ডিসাইড করতে হবে। আমার যদি বলি যে শেষ কথা নাই, তাহলে আগের দিন আমি ফ্যাসিস্টের পক্ষে ছিলাম, আজকে আমি হঠাৎ হয়ে গেলাম গণতন্ত্রের পক্ষে। আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করতাম, তখন একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, তখন আমাদের বাসদের পক্ষ থেকে এবং আমাদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমরা দেয়াল লিখন লিখতাম। আজকের যুগে ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট হয়ে যায়, ক্ষমতার বাইরে হলে এলে গণতন্ত্রের ভেগ ধরে। তো এইটা আমরা এটাকে ফাইট করতে চেয়েছিলাম যে গণতন্ত্র একটা কনসেপ্ট, আমরা তার জন্য লড়াই করতে চাই, তার জন্য আন্দোলন করতে চাই, মানুষের মূল্যবোধটাকে জাগিয়ে তুলতে চাই। যারা বলেন যে ক্ষমতায় এলে তাদের দলে নানামুখী লোকের ভিড় এসে হয়ে যায়, তাহলে বুঝতে হবে যখন তারা বিপদে ছিলেন তখন তাদেরকে অনেকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর যারা বিপদের দিনে ছিলেন তখন ওই বলে না যে সুখের মাছির অভাব হয় না, সুখের দিনে এরকম অনেকেই আসে। এতে করে হয় যারা একটু নীতি নিয়ে রাজনীতি করতে চান, যারা একটু আদর্শ নিয়ে রাজনীতি করতে চান, তারা খুব বিপন্ন বোধ করেন, তারা অসহায় বোধ করেন, অপমানিত বোধ করেন, এবং কখনো কখনো একটা নিজেরাও একটা নিজেকে ভিকটিম ভেবে একসময় একটা নেতিবাচক রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েন। আমরা মনে করি এগুলো একটু বন্ধ হওয়া দরকার। গত 15 বছর যে নিপীড়নের বিরুদ্ধে যারা লড়েছে তারা তো একটা নীতির জন্যই লড়েছে, তাই না? যদি আমি বলি 5ই আগস্ট যে অভ্যুত্থানটা হলো, বুকের রক্ত দিল যে ছেলেরা, পুলিশের গুলির সামনে অথবা গুন্ডাদের গুলির সামনে যারা দাঁড়ালো, রাজনীতিকরণ হচ্ছে, কার দলের মানুষ বেশি মারা গেছে। তাহলে এখন যদি সেই বিষয়টা তারা যদি কখনো ফিরে আসতো, তাহলে ফিরে আসলে তারা কি আমাদের রক্তের সঙ্গে তোমরা কি বেইমানি করতে পারো, আমাদের বেদনার সঙ্গে তোমরা কি প্রতারণা করতে পারো, অথবা আমাদের বারবার হয়নি? এইটাই আমি বলছি যে এই যে বারবার হচ্ছে, বারবার এই প্রশ্নটাও তুলতে হবে। মানে যতবার বেইমানি হবে ততবার যেন আমরা বলতে পারি এটা বেইমানি হচ্ছে, কারণ বেইমানিকে যেন সহনীয় করে না তোলা হয়। ইলিয়াস খান, আপনার কাছে একটুখানি জানতে চাই, এই যে যারা একটু কোণঠাসা হয়ে আছেন, মামলা হামলার ভয় পাচ্ছেন, আওয়ামী লীগের যারা নেতাদের কথা বাদ দিলাম, কর্মীরা অন্তত আছেন, দীর্ঘ সময়ে তো ওরাও বলেছে যে গাছের পাতা পর্যন্ত আওয়ামী লীগ করে, সেই মানুষরা এখন বিভিন্ন দলে আশ্রয় নিতে চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু দুটো যে প্রধান দল এখন আমরা বিপক্ষের দল হিসেবে দেখি, জামাত এবং বিএনপি, তারাও কি চাইছেন এই সুযোগে আসলে নিজেদের দল ভারী করতে, যে যত লোক টানতে পারেন বাইরের থেকে? এমন এটি করার সুযোগ নেই আসলে। এটি কোনো লোক ভারী করে রাজনৈতিক কোনো সুবিধা হবে না, বরং এই সুবিধাবাদী লোকগুলো যখন দলে আসবে, আবার যখন দলে একটু খারাপ অবস্থা যাবে, তারা কিন্তু আবার সে আগের জায়গায় চলে যাবে। আপনি একটু আগে একটি কথা বলেছেন যে যেবার যে আন্দোলন হয়েছে সেটার কৃতিত্ব অনেকে নিতে চায়। এটি হয়েছে কেন? যেমন রতন ভাই আছেন, তারা কিন্তু 15.5 বছর আন্দোলন করেছেন, বাট এখন একটি পক্ষ আছে তারা বলতে চায় যে 1 মাস 5 দিনে যে আন্দোলন করেছে, 1 মাস 5 দিনে তো আন্দোলন হয়েছে, যে এর মাধ্যমেই শেখ হাসিনা পতন করে। বিষয়টা কিন্তু তা না। প্লট ওনারা তৈরি করেছেন। শেখ হাসিনা যে পতন, নির্যাতিত হয়েছেন, বিএনপি অনেক আন্দোলন করেছে, বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এক একজনের নামে 500 মামলা আছে। সুতরাং এই 1 মাস 5 দিনে কিন্তু হয় না। নিশ্চয়ই আমি ছাত্রদের ক্রেডিট দেব যে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, কিন্তু সব গণতন্ত্রের পক্ষে যে দলগুলো বাংলাদেশে যে গণতন্ত্রে বিশ্বাস করে, তারা কিন্তু সবাই ছিল। কিছু আওয়ামী লীগ এবং কিছু ছোট ছোট দল যেমন ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইনু, এরা কিন্তু সবসময় দালালি করেছে। কিন্তু অন্যান্য দল যে ওনারা সবসময় আন্দোলন করেছেন, সবসময় আন্দোলন করেছে। অন্যান্য যে শক্তি আছে তারাও আন্দোলন করেছে, গণতান্ত্রিক শক্তিগুলো। সুতরাং এই প্রসঙ্গে আমি বললাম যে এই ক্রেডিট একজনে বা একটি গ্রুপ নিতে চাইলে আসলে কিন্তু আমাদের যে এই যে বিজয়টি হয়েছে সেটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এটা তো এমনও হয়েছে যে বিএনপির একজন বড় নেতা ফজলুর রহমান, তিনি বলছিলেন যে 90 থেকে 95% ক্রেডিট হচ্ছে বিএনপির এই আন্দোলনের পেছনে, স্টুডেন্টদের তেমন কোনো অবদান নেই। সেই ধরনের কথা নিশ্চয়ই আসে না, স্টুডেন্টদের অবদান নেই সেটি বলার সুযোগ নেই। তাদের বিশাল অবদান আছে, স্বীকার করতে হবে। তারা জীবনের ঝুঁকি নিয়েছে, রাস্তায় নেমেছে, এবং শেষ পর্যন্ত তারা আন্দোলন নেমেছে বলে তো পতন ঘটেছে। বাট তিনি যেটি বলেছেন সেটিও আংশিক সত্য। আংশিক সত্য এই অর্থে বিএনপি বিরাট অবদান আছে, অনেক নানাভাবে নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মী। ইভেন বিএনপির যিনি প্রধান বেগম খালেদা জিয়া, তিনি মানুষের যে মৌলিক অধিকার চিকিৎসা সেটি পাননি তিনি যথাসময়, এবং এখন তিনি অত্যন্ত অসুস্থ। আবার জামাত নিশ্চয়ই তাদের স্ট্রাগলের কথাগুলো আমাদের সামনে তুলে ধরবেন, তাদের একজন থাকলেই বোঝা যেত। তবে এই যে এখন বিএনপি জামাত মুখোমুখি একটা দাঁড়িয়েছে,
সেই জায়গায় এসে আমরা এখন দেখি যে বিএনপির অনেক নেতাকর্মী তাদের সম্পর্কে বেশ কড়া কথাই বলেন। সম্প্রতি সিলেটের একটা সমাবেশের কথা যদি আমি বলি, যে বিএনপির নেতা জনাব রুহুল কবির রিজভী 1971 সালে জামাতের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন, এবং এর আগেও রিজভী, গয়েশ্বর রায় সহ বিএনপির অনেক নেতা স্বাধীনতা যুদ্ধে জামাতের ভূমিকার সমালোচনা করেছেন এবং বিচার চেয়েছেন জামাতের। এই ব্যাপারটি খুবই আসলে এবারই নতুন যে বিএনপি জামাতের সাথে এরশাদ বিরোধী আন্দোলন করছে, সেটা আওয়ামী লীগের সাথেও জামাতের জোটবদ্ধতা হয়েছে, জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করেছে, বিএনপির সংসদ ও সরকারে জামাতের নেতারা কর্মীরা এমপি হয়েছেন, নেতারা মন্ত্রী হয়েছেন। মুক্তিযুদ্ধে জামাতের বিরোধিতা নিয়ে বিএনপি আগে কখনোই কথা বলেননি, এখন যে কথা বলছেন এটা মানে কেন? শুধুমাত্র ক্ষমতায় নিজেদের জনপ্রিয়তা বাড়াতে? একটা জিনিস খেয়াল করে দেখুন, এটা কিন্তু একটা ঐতিহাসিক বিতর্ক। কীরকম, 1971 সালে জামাত যে পজিশনে ছিল, আর সেই সময় বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি কি এক পজিশনে ছিলেন? না, সম্পূর্ণ বিপরীত। একজনকে তারা বলছেন স্বাধীনতার ঘোষক, আর আরেকজন বলছেন যারা এই স্বাধীনতার নামে বিশৃঙ্খলা করছে তাদের চূড়ান্ত শাস্তি হওয়া দরকার। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কান পয়েন্টে মুখোমুখি ছিলেন না তারা? ফলে রাজনীতিতে এটা কিন্তু একটা নির্ধারক বিষয়। জামাত কেন আমাদের স্বাধীনতার ইতিহাসটা ভুলিয়ে দিতে চায়? কারণ ওইটা তাদেরকে এত পেছন থেকে তাড়া করে যে 71কে তারা ভুলিয়ে দিতে চায় সব সময়। কারণ ওটা তাদের একটা দুর্বলতা শুধু না, এইটা হয়তো তাদের অনেক দিন তাদেরকে তাড়া করবে। যেমন করে তারা অনেকটা মুছে ফেলেছে 1942 সালে জামাতের প্রতিষ্ঠার পর জামাত কিন্তু পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল না। আবার যখন পাকিস্তান হয়ে গেল, জামাত কিন্তু পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে গেল। সবসময় ঝুঁকিবিহীন সুবিধার পক্ষে থাকেন। ওকে, যে কারণে দেখুন এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনার খেয়াল করে দেখবেন, এরশাদের বিরুদ্ধে যে লড়াইটা হলো 15 দল আর 7 দল, 15 দল থেকে ভেঙে বেরিয়ে আসলো 86 সালের নির্বাচনকে কেন্দ্র করে। আমরা বাসদের পক্ষ থেকে আমরা বললাম যে এই স্বৈরাচারের অধীনে নির্বাচন করে স্বৈরাচারকে আমরা বৈধতা দেব না। আমরা 15 দল থেকে বেরিয়ে এসে 5 দল করলাম। বিএনপির নেতৃত্বাধীন 7 দল, 5 দল আমরা আন্দোলনে থাকলাম এবং নির্বাচন বিরোধিতা করলাম। সেই সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দল এবং জামাত তারা কিন্তু নির্বাচন করেছে এবং তারা পার্লামেন্টে গিয়েছে। যে পার্লামেন্টকে মিডিয়া কোর নির্বাচন বলেছে, সেই পার্লামেন্টে কিন্তু আওয়ামী লীগও ছিল, সেই পার্লামেন্টে জামাতও ছিল। তখন বিরোধী রাস্তায় কিন্তু 5 দল আর বিএনপি নেতৃত্বাধীন 7 দল আমরা ছিলাম। এরপরে যখন আবার এরশাদ বিরোধী আন্দোলনটা তুঙ্গে উঠে গেল, তখন 3 জোটের যখন রূপরেখা হলো 8 দল, 7 দল, 5 দল, তখন জামাত কিন্তু তার পিছে পিছে হেঁটেছে। জামাত কিন্তু সেই মুভমেন্টেও কখনো সরাসরি থাকেনি। বরঞ্চ জামাত তারা প্রশংসা করেছে এরশাদের, যে এরশাদের অধীনে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলামের মতো এরকম কাজ হতে পেরেছে, ফলে তারও একটা ইতিবাচক রোল আছে। ফলে দেখুন আবার এই যখন 90-এর পরে ক্ষমতার যখন পরিবর্তন হয়ে গেল, তখন ওরা একসময় বলেছিল যে নারী নেতৃত্ব নাজায়েজ। এরপর আবার তারা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে গেল। তখন বলা হলো যে আচ্ছা, আপনারা নারী নেতৃত্ব নাজায়েজ বলেছিলেন, তাহলে ওখানে গিয়েছিলেন কেন? বলে যে আমরা বড় শয়তানকে ঠেকাবার জন্য ছোট শয়তানের হাত ধরেছি। আচ্ছা, গেল। এরপরে ঠিক দেখা গেল 94 সালে ঠিক আওয়ামী লীগের সঙ্গে তারা কৌশলগত ঐক্য করলো। শেখ হাসিনা এবং মতিউর রহমান নিজামী একসঙ্গে বসে তারা কৌশলগত ঐক্য করছেন বিএনপির বিরুদ্ধে। তারপর আবার 96-এর নির্বাচনে আবার একটা সুবিধা পেতে গেলেন। এরকম করে রাজনীতিতে দেখুন, তারা সৎলোকের শাসন চাই এই কথাটা বলে, কিন্তু সব সময় তারা ক্ষমতাসীনদের সঙ্গে থাকতে চায়। এবং সব সময় দেখুন এমন একটা কিছু কথা বলে যে আমাদের আদমজি পাটকলটা যখন বন্ধ হলো বিএনপি শাসনামলে, বিএনপি বললো এটা বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসির অনুযায়ী তারা এটা বন্ধ করতে যাচ্ছেন। জামাতের মতিউর রহমান নিজামী কী বলেছিলেন? যে আদমজি বন্ধ করার মধ্যে দিয়ে দেশ অজগরের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে। তারপর যে পাটকল 69 সালে হাজার হাজার শ্রমিকরা এসে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যে পাটকলের শ্রমিকরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে পাট আমাদের জাতীয় গর্ব ছিল, যে পাট আমাদের জাতীয় অর্থনীতির ভিত্তি ছিল, সেটাকে যখন বন্ধ করে দিচ্ছে উনি তাকে অজগরের সঙ্গে তুলনা করছেন। ফলে এরকম যদি হিস্ট্রিটা দেখেন, তাহলে সবসময় কোথায় থাকলে তারা সর্বাধিক সুবিধাটা পাবেন সেটা তারা সবসময় নিয়েছেন। এখন তাদের জন্য সর্বাধিক সুবিধা তারা মনে করেছে কি, যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে ভবিষ্যতে পার্লামেন্টে বিএনপির এগেনস্টে জামাত হিসেবে তারা প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হবেন। সেই কারণে তারা এটা আসতেন। যদি আজকে আওয়ামী লীগ পাওয়ারফুল জায়গা থাকতো, তাহলে তারা অবশ্যই বিএনপির সঙ্গে থাকতেন।
ফলে এটা একটু খেয়াল করার মতো যে কেন জামাত আজকে ইন্ডিপেন্ডেন্ট রোলটা প্লে করার কথা ভাবছে। প্রথমে তারা ভেবেছিল সব ইসলামপন্থী দলগুলো তারা একত্রিত হবেন, কিন্তু ইসলামপন্থী দলগুলো আবার জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হতে চাইল না। এবং তখন জামাতের একটা আকাঙ্ক্ষা এরকম আছে যে যদি বিএনপি নির্বাচনে জিতে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তা তার যে একটা প্রধান অপোনেন্ট লাগবে, সেই অপোনেন্টের জায়গায় যদি জামাত আসতে পারে তাহলে এনটি বিএনপি ভোটটা তাদের পক্ষে আসবে। এই জন্য এনটি বিএনপি ক্যাম্পেইনটা তারা একটু বেশি করার চেষ্টা করছেন। এটার মধ্যে কিন্তু তারা ব্যবহার করছেন ধর্মকে, কিন্তু তাদের টার্গেটটা হচ্ছে ক্ষমতা। এবং অদ্ভুত ব্যাপার, জামাতের সঙ্গে কথা বলার সময় রাজনীতি একটা ইহজাগতিক ব্যাপার, শিক্ষানীতি কী হবে, কৃষিনীতি কী হবে, কিন্তু জামাতের সঙ্গে কথা বলতে গেলে সামনে নিয়ে আসবে ধর্ম, ফলে আপনি তার সঙ্গে যুক্তি করতে পারবেন না, সাথে সাথে আপনাকে ট্যাগ লাগিয়ে দেবে। আওয়ামী লীগের বিরোধিতা করলে যেমন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, রাজাকার ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, জামাতের যদি বিরোধিতা করেন সাথে সাথে ধর্ম বিরোধী একটা ট্যাগ লাগিয়ে দেবে। ফলে তাদের সঙ্গে কথা বলাটাও কিন্তু একটু বিপজ্জনক। যদি আপনি ডেমোক্রেসির কোশ্চেনে ডিবেট করতে চান তাহলে ডিবেট করাটাও কিন্তু একটু বিপজ্জনক। ধর্ম ছাড়াও এখন আসলে তারা কথা বলে, যেমন জামাত আকারে ইঙ্গিত এবং কোনো জামাত নেতা প্রকাশ্যে অভিযোগ করেছেন 5ই আগস্টের পর বিএনপি নেতাকর্মীরা দখলবাজি, চাঁদাবাজি এবং লুটপাটে লিপ্ত হয়েছেন। এর উত্তরে বিএনপির অন্যান্য নেতারা আবার দিয়েছেন যে উপরন্তু বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন যে ব্যাংক লুটকারী এস আলমদের উত্তরসূরি হয়েছেন অনেকে, পায়ের রক কারা কাটে তা জনগণ জানে। রিজভীর বক্তব্যের প্রতিবাদে আবার জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন জামাতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এ ভূমিকা জাতি গ্রহণ করেছে, এজন্যই রিজভীর গাত্রদাহ হয়েছে। জামাত এবং বিএনপির মানে এই যে পরস্পর বিরোধী মন্তব্য, এটা নিয়ে আসলে কি বলবেন? দখলের যে অভিযোগটি করেছে আমি একটু বলি, সব জায়গায় তো আওয়ামী লীগ দখল করেছিল, যেমন ধরেন যারা বিএনপি অনেক নেতার সম্পদ তারা দখল করেছে, সেগুলো উদ্ধার করেছে। এখন উদ্ধার করা যদি, আর উদ্ধার করতে পারবে কে? এটা বিএনপি পারবে, জামাতের কিন্তু সেই শক্তি নাই। বিভিন্ন জায়গায় দখল যে করেছে, উদ্ধার করে কি আবার দখল করাটাই না, সেটি যদি হয় সেটি দুর্ভাগ্যজনক। যেমন উদ্ধার করে আমাদের সব জায়গায় চাঁদাবাজি আছে, আপনি জানেন, মার্কেট থেকে শুরু করে কেন বিএনপি উদ্ধার করবে? সেটা আইন শৃঙ্খলা বাহিনীর উদ্ধার করবে না? সেই আইন শৃঙ্খলা বাহিনী তো দীর্ঘদিন ছিল, আপনি জানেন যে তারা সক্রিয় ছিলেন না, আমাদের পুলিশের অনেকে জয়েন্টও করে নেয়, কারণ তারা সবাই কিন্তু বিগত সরকারের আজ্ঞাবহ বা তাদের দলীয় কর্মীর মতো আচরণ করেছে। কারণ আপনি জানেন যে একই স্টেজে ডিসি, এসপি, ওসি নৌকার পক্ষে ভোট চেয়েছিল। সুতরাং দখলে যে অভিযোগটি করে সব ক্ষেত্রে সত্য না, বাট বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু এই দখলের বিরুদ্ধে একদম কঠিন স্ট্যান্ড নিয়েছেন, অনেকের বিরুদ্ধে শাস্তিও তিনি দিয়েছেন। সুতরাং ওই দখলের অভিযোগটি সম্পূর্ণ সত্য বলে আমি মনে করি না। আর যে বক্তব্য পরস্পর বিরুদ্ধে হয়েছে, বাট সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু হয়নি। এবং আমি এই স্টুডিওতে জানিয়ে রাখি যে আগামী 21 তারিখ কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জামাতের আমির যিনি দুজনের সাক্ষাৎ হওয়ার কথা আছে লন্ডনে। সুতরাং এই নিম্ন পর্যায়ের নেতারা যা আলোচনা করছেন, নিম্ন পর্যায়কে মাঝারি পর্যায়ে, রিজভী তো একজন বড় নেতা বলা যায়, তিনি অনেক কথাই বলেছেন সাম্প্রতিককালে। এটি কিন্তু আবার কালকে দেখলাম নজরুল ইসলাম খান বলেছেন যে জামাত বিএনপির মধ্যে আসলে কোনো সংকট সৃষ্টি হয়নি, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। যেমন জামাতের আমিরও বলেছিলেন যে, বা জামাতের অন্য নেতা বলছে, আমি এই মুহূর্তে নাম ভুলে গেছি, যে এক দখলকারীকে সরিয়ে আর এক দখলকারীতে তিনি বোধহয় বিএনপিকে ইঙ্গিত করেছেন। সুতরাং যে ভুল বোঝাবুঝি আসে, এটি মনে হয় নির্বাচন যত ঘনিয়ে আসবে তত কেটে যাবে বলে আমি মনে করি। নাকি এটা আরো জটিল হবে নির্বাচন আসলে? কারণ নির্বাচন কিভাবে হবে সেটা নিয়েই তো আসলে দুই দলের একটা বড় মত পার্থক্য রয়েছে। আপনার কি মনে হয়? এখানে মানে একটা স্ট্র্যাটেজিক কোশ্চেন, হ্যাঁ, এটা কোনো মানে নীতিগত প্রশ্ন নয়। কীরকম? বিএনপি ধারণা করছে যে নির্বাচন দিলে বিএনপি নির্বাচিত হবে এবং তারা ক্ষমতায় আসবে। আর জামাত জানে যে নির্বাচন হলে এখন জামাত যে প্রশাসনিক যে পদগুলোতে আছে কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে পদগুলোতে আছে, বিএনপি যদি মানে জামাতের এক প্রকার আধিপত্য আছে সেটা স্বীকার করছে না, হ্যাঁ, আইনসঙ্গতভাবে বিএনপি ক্ষমতায় এলে সেই জায়গাগুলোতে হয়তো জামাত থাকতে পারবে না। সে কারণে জামাতের প্রথম দিকে স্ট্র্যাটেজিটা ছিল এরকম যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা প্রলম্বিত হোক। এটা প্রলম্বিত হলে যতদিন এই সরকারটা থাকে ততদিন তারা তাদের মতো করে বিভিন্ন পদে তারা থাকতে পারবেন। যেটা বিএনপি টার্গেট করেছে যে হাট মাঠ ঘাট দখলের অপবাদটা বিএনপির দিকে থাকুক আর প্রশাসনিক পদ দখলের সুবিধাটা জামাত নিক, এরকম একটা ভাগাভাগি হয়ে যাচ্ছিল। কিন্তু খেয়াল করুন, সময় যত যাচ্ছে ততই রাজনীতিটা যদিও আমাদের ক্ষমতা পরিবর্তনের বিষয়, কিন্তু মূল ভিত্তিটা তো অর্থনীতিতে কে কর্তৃত্ব করবে,
এর লুণ্ঠনের সুবিধাটা কে নেবে, এর বন্টনের সুবিধাটা কে নেবে, এর মুনাফার সুবিধাটা কে নেবে, ব্যবসা বাণিজ্যগুলো কার হাতে থাকবে, ব্যাংক এবং বিমা দুটো আর্থিক প্রতিষ্ঠান এই দুটো জায়গায় কাদের কর্তৃত্ব থাকবে, এই নিয়ে টাসেল কিন্তু তাদের দুই দলের মধ্যে থাকবেই। এবং এর মধ্যে খুব সূক্ষ্মভাবে দেখবেন আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু আওয়ামী লীগের অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যারা যুক্ত তারা সবাই কি দেশ ছেড়ে পালিয়েছেন? পালান নাই তো। এটা কি সম্ভব? এই বাংলাদেশে আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ নেতা কর্মীরা ছিলেন তারা কি সব দেশ ছেড়ে পালাবেন না তো, তারা এই দেশেই তো থাকবেন। ফলে তারা তাদের মতো করে তাদের চিন্তা, তাদের ক্রিয়া এগুলো কি পরিচালনা করবেন না? ফলে যখন আওয়ামী লীগ চাপে থাকবে তখন তারা তাদের নিজেদের আত্মরক্ষার জন্য কি করবেন? তারাও নিশ্চয়ই কোনো না কোনো একটা বন্ধু বেছে নেবেন। ফলে রাজনীতিতে এই বিষয়টা থাকেই। এবং যখন ইলেকশন আসে, ইলেকশনের সময় ওইটার একটা বহিঃপ্রকাশ ঘটে, যে কারণে দেখবেন অনেকেরই এখন প্রবণতা, বিশেষ করে যারা বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলগুলো যারা আছে তারা মনে করছে তাকে রাজনৈতিক ফয়সালাটা হওয়া উচিত, জাতীয় নির্বাচনটা হওয়া উচিত। যারা আবার এই ধরনের স্থানীয় পর্যায়ের সুবিধাটা নিতে চান তারা আবার বলবেন দেখুন আগে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক। ঠিক একই আমার মনে হচ্ছে যে পুরো সিনিয়রটা এরশাদের মতো। এরশাদ ক্ষমতায় আসার পর প্রথমে তিনি কিন্তু একটা স্থানীয় পরিষদ নির্বাচন করতে চাইলেন, কারণ স্থানীয় পরিষদ নির্বাচন করলে তার নিজের কিছু লোককে সেট করে দিতে পারবেন। তাহলে স্থানীয় পর্যায়ে যদি উপজেলায় তার লোক থাকে, ইউনিয়ন পরিষদে তার লোক থাকে, তখন তিনি আবার এই লোকদেরকে দিয়ে পার্লামেন্ট নির্বাচনটাকে প্রভাবিত করতে পারবেন। এখনকার সরকারেরও অনেক ক্ষেত্রে ভূমিকাটা এইরকম মনে হচ্ছে, যার সঙ্গে আমরা অনেকের কথার একটা মিল দেখতে পাচ্ছি। সেটা কি কারো প্রেসক্রিপশনে মনে হয়? সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। প্রেসক্রিপশন না, এটা হলো ক্ষমতাকে সংহত করার জন্য তাদের একটা হিসাব নিকাশ। হ্যাঁ, তা আমার কাছে মনে হয় যে এই জন্য বাইরে আমরা কখনো কখনো হুমকি ধামকি দেখি, ভেতরে আলাপ আলোচনা দেখি, আবার কখনো কখনো যদি দেখি যে কোনোভাবেই হয়তো একমত হওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতিও আমরা দেখি। ফলে রাজনীতিতে এগুলো চলে। এতে করে আমি যেটা প্রথমে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, তাতে করে রাজনীতিতে আর রাজনীতিটা থাকে না, রাজনীতিটা পুরোটাই কৌশলের ব্যাপার হয়ে যায়। তাই সেই কৌশলের জায়গাতেই কার কৌশলে আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের জায়গা তৈরি হচ্ছে কিনা, এটাও একটা বড় প্রশ্ন হয়ে যায়। কৌশলের কাছে যদি নীতি পরাস্ত হয়ে যায় সেটা কিন্তু রাজনীতির জন্য খুব খারাপ জিনিস হয়। আপনি কি মনে করেন ইলিয়াস খান, এই যে বিএনপি জামাতের দ্বন্দ্ব, সেখানে কি আসলে একটা আওয়ামী লীগের পুনর্বাসনের উর্বর পরিবেশ তৈরি হয় কিনা? পরিবেশ তৈরি হয় কিনা বলতে পারি না, বাট ভাই একটু আগে বলেছেন যে আওয়ামী লীগের 10,000, 20,000, 30,000 লোক পালিয়ে গেছে, তাও যায়নি কিন্তু আসলে। আর বাকি লোকগুলো কোথায়? তাদের তো আমরা বিভিন্ন সময় দেখেছি তাদের 30%, 32%, অনেক সময় যদিও তারা বোগাস ভোট করেছে, তারপরে তো তাদের কোটি কোটি লোক এখন বাংলাদেশে আছে, সবাই তো পালিয়ে যায় না। সুতরাং তাদের যদি নতুন করে সৃষ্টি করতে হবে তা না, বাট এই যে দলগুলো স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে এদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। এবং তারা কিন্তু সেরকম একটা ফ্লেভার দিচ্ছেও, নানা কিছু বলা হচ্ছে কিন্তু। এবং তারা যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, মানুষ যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় সেজন্য একটা ফ্লেভার দিচ্ছে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে। বাট আমার মনে হয় সেটি সুদূর পড়া হতো এটা, কারণ পৃথিবীর কোনো স্বৈরাচার এভাবে ক্ষমতাচ্যুত হয়ে, আমার মনে হয় রতন ভাই ভালো বলতে পারবেন, এরকম একদম কোনো দেশে একদম সব মানুষ যে আন্দোলনের সাথে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যেমন উনি একটু আগে বলেছেন এরশাদের আন্দোলনের সময় আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় এবং আর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলন ছিল, কিন্তু এবার আন্দোলন কিন্তু প্রত্যেকটা মানুষকে স্পর্শ করে গেছে। এই ছাত্ররা, তাদের অভিভাবকরা সবাই নেমেছিল আন্দোলনে। সুতরাং এদের একটি ক্ষোভ, একটি ক্ষেত কিন্তু আছে আওয়ামী লীগের উপর। হঠাৎ করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে অনেক অনেক কষ্টকে, এটি দেখা যাক কি হয়। তবে যাই হয় যেন বাংলাদেশের ভালো হয় সেই প্রত্যাশা আমাদের। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে এবং রাষ্ট্র সংস্কারের এই সময়ে আমরা চাই যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক আমাদের যে গন্তব্যের রাস্তা রয়েছে সেটিরও একটা সংস্কার হোক এবং প্রাতিষ্ঠানিক জায়গায় নানা ধরনের পরিবর্তন আসুক, সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন শেষ করছি প্রিয় দর্শক। আবার দেখা হবে, আবার কথা হবে।